হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আজকের মার্কেট কিন্তু খোলার পর থেকেই একতরফা ছিল, অর্থাৎ প্রথম থেকেই কিন্তু নিফটি ওপরের দিকে ট্রেন্ডিং ছিল এবং ফাইনালি 24,853, অর্থাৎ আবার সেই 24,800 উপরে কিন্তু মার্কেট এসে ক্লোজিং দিল 243 পয়েন্ট উপরে। ব্যাংক নিফটি 55,398, 457 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ডিআইআই এফআইআই ডাটা এখনো বেরোয়নি, কালকে কিন্তু এফআইআই সেল করেছিল, সুতরাং আজকের ডাটাটা কিন্তু দেখাটা অত্যন্ত জরুরি। ফ্রেন্ডস, এবারে যদি আপনি উইকলি ক্যান্ডেল দেখেন এবং উইকলি ক্যান্ডেল দেখে যদি আপনি মার্কেটকে সামনের সপ্তাহের জন্য ভাবার চেষ্টা করেন, তাহলে দেখা যাবে যে নিফটি উইকলি ক্যান্ডেলে দেখা যাচ্ছে কি না, নিচের দিকে রিট্রেস করলেও ফাইনালি কিন্তু নিফটি একদম পুরো অনেকটা রিকভার হয়ে এসে 800-র উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে এবং এর অর্থ হচ্ছে আগামী সপ্তাহে নিফটির ট্রেন্ড হয়তো উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই হচ্ছে প্রবল হবে, প্রোভাইডেড যদি তেমন কোনো ইন্টারন্যাশনাল নিউজ না আসে থাকে। কারণ কি, ট্রাম্প আবার সেই ট্যারিফ নিয়ে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করছে। যেমন ধরুন, আজকে হঠাৎ করে অ্যাপেল ধরুন ইন্ডিয়াতে একটা বিশাল টাকা ইনভেস্ট করে বসে আছে। ট্রাম্প বলছে যদি অ্যাপেল যদি তার ফ্যাক্টরি ইউএসএ তে না লাগায় তাহলে তার উপরে 25% এক্সট্রা ট্যারিফ লাগাবে। অন্যদিকে বলছে আমি ইউরোপিয়ান ইউনিয়নের উপর 50% ট্যারিফ লাগাবো। এই সমস্ত যে মানে আনপ্রেডিক্টেবল কথাবার্তা, তাতে কি হয়, মার্কেট বেশ কিছুটা আনসার্টেন হয়ে পড়ে। যাই হোক, আমাদের মার্কেটের যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে সামনের সপ্তাহের মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা প্রবল। ক্লিয়ার? এবারে ফ্রেন্ডস, ডিআই এফআই ডাটা এখনো পর্যন্ত আসেনি। গভর্নমেন্ট কিন্তু ফ্রেন্ডস ইলেকট্রিক ভেহিক্যালকে মানে যাতে ইলেকট্রিক ভেহিক্যালের পেনিট্রেশন বাড়ে, যাতে কাস্টমার বেশি বেশি ইলেকট্রিক ভেহিক্যাল কেনে, তার জন্য হিউজ ইভি চার্জিং স্টেশন বসানোর অ্যানাউন্সমেন্ট করেছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ অ্যালোকেটেড 2000 crore, প্রায় 72,000 ইভি চার্জিং স্টেশন সারা ভারতবর্ষ জুড়ে বসানোর জন্য প্রাইম মিনিস্টার ই ড্রাইভ স্কিমের মাধ্যমে বসানোর ব্যাপারে ভাবনা চিন্তা করেছে এবং এই প্রজেক্টটা মোস্টলি ফেল পাবে। দ্য কি স্টেশন উইল বি লোকেটেড along highways and key urban areas, supported by a digital app for easy access. Charging station will be installed along 15 national highways corridors and at high traffic locations such as metro cities, toll plazas, railway stations, airport, fuel outlets and state highways. সুতরাং এবং প্রত্যেকটা এই যে চার্জিং সেন্টার, সেটা কিন্তু টোটালটাই সোলার মডিউল দিয়ে তৈরি হবে। মিনস যদি ইলেকট্রিক দিয়ে চার্জিং হয় তাহলে অ্যাকচুয়াল পারপাসটা সলভ হবে না। তো টোটালটাই কিন্তু সোলার রুফটপ উইথ চার্জিং স্টেশন। সুতরাং এটা কিন্তু অত্যন্ত এনকারেজিং প্রজেক্ট আগামী দিনে ইলেকট্রিক ভেহিকেল সেক্টরের জন্য। কন্টেনার কর্পোরেশনের রেজাল্ট এসছে এবং কন্টেনার কর্পোরেশন প্রফিট খুব একটা ভালো আসেনি, কিন্তু ডিভিডেন্ড ভালো ডিক্লেয়ার করেছে এবং বোনাস দিচ্ছে 1:4। তাও আমরা কন্টেনার কর্পোরেশনের রেজাল্টটা একটু দেখে নেব। কন্টেনার কর্পোরেশন কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এবারে ধরুন ফ্রেন্ডস, কোম্পানির যদি আপনি কোয়ার্টারলি রেজাল্ট দেখেন তাহলে দেখা যাবে মার্চের সেলস হয়েছে 2,288 কোটি টাকা, টপ লাইন গ্রোথ। ডিসেম্বরে ছিল 2,208,
গত মার্চে ছিল 2325, মিনস তেমন কোনো ডেভেলপমেন্ট নেই। আর যদি প্রফিট পয়েন্ট অফ ভিউতে দেখেন, গত মার্চে ছিল 318 কোটি, ডিসেম্বর হয়েছে 367 কোটি, 299 কোটি এই মার্চে এসছে। অ্যানুয়াল ভিত্তিতে যদি দেখেন তাহলে 8653 কোটি গত বছর সেলস হয়েছিল, এবারে হয়েছে কত 8887 কোটি, 1262 কোটি গতবারে প্রফিট, এবার হয়েছে 1292 কোটি। কিন্তু ফ্রেন্ডস, এটাও কিন্তু মানে অত্যন্ত একটা ভালো কোম্পানি, যার কিন্তু হিউজ পোটেনশিয়াল আছে ফিউচারের কথা ভেবে। কারণ কি, এই কোম্পানি কি করে, ধরুন রেলওয়ের মাধ্যমে এ কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু সমস্ত কিছু মাল মানে কন্টেনার প্রোভাইড করে সবাইকে। এবং যদি দেখা যায় আগামী দিনে যেভাবে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি হচ্ছে বা বিভিন্ন প্রত্যন্ত এরিয়াতে যেভাবে ডেভেলপমেন্টের কাজ চলছে, সুতরাং এটা কিন্তু মানে খুব ভালো একটা কারেকশনে অ্যাভেলেবল শেয়ার। এবং এই জায়গাতে শেয়ার কিন্তু বোনাস দিচ্ছে। যাদের কাছে এই শেয়ার নেই তারা কিন্তু দেখতে পারে যে একই লজিক, এগুলো কিন্তু সবই আপনার ওই আরবিএনএল, ইরকন এই সমস্ত লজিকেই কিন্তু এরা এও ভুক্তভোগী। একটা টাইমে যদি দেখা যায় যে এই কোম্পানি যদি আমরা দেখি 305-এর কাছাকাছি ট্রেড করতো, সেখান থেকে 4-5 গুণ হয়ে যাওয়ার পরে বর্তমানে ডবলের কাছে ট্রেড করছে। ঠিক আছে, এই শেয়ার মোটামুটি ভালো শেয়ার, মানে এর মধ্যে অনেক পোটেনশিয়াল আছে। অন্যদিকে সান ফার্মা যদি দেখি, সান ফার্মা রেজাল্ট এসছে। সান ফার্মার যদি রেজাল্ট দেখা যায়, সান ফার্মাসিউটিক্যালস লিমিটেড বড় অত্যন্ত কোম্পানি ফার্মাসিউটিক্যালের, কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখা যায়, কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে ডিসেম্বরের তুলনায় মার্চের রেজাল্ট খারাপ, 13,675, সেটা হয়েছে 12,959। আবার গত মার্চে ছিল 11,983 কোটি। সুতরাং মার্চ থেকে এই মার্চ বেটার, ডিসেম্বরের থেকে এই মার্চ খারাপ। আচ্ছা, মার্চ মার্জিন কিন্তু 25% ছিল গত মার্চে, এবারে 29% বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বরে 29% মার্জিন ছিল, এবারে একই আছে। প্রফিট যদি দেখা যায়, প্রফিট কিন্তু মার্চের চেয়েও কম 2,154, আবার ডিসেম্বরের থেকেও কম। ডিসেম্বরে ছিল 2,913 আর গত মার্চে ছিল 2,659। আবার যদি আপনি অ্যানুয়াল ভিত্তিতে দেখেন, 48,000 কোটি টাকার সেলস ছিল 2024-এ, 25-এ হয়েছে 52,578, প্রফিট 9,610, 10,969। আর যদি আমরা যে সমস্ত ইনভেস্টর মানে নতুন ভাবে ঢুকতে চাইছেন, তাদের কিন্তু এত বড় এই হাতিতে ঢুকে তেমন কোনোভাবে প্রফিট করার সম্ভাবনা খুব কম, মানে কি খুব স্লোলি ইমপ্রুভ হবে। আর অলরেডি শেয়ার কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে। নাও ইটস টাইম ফর দ্য কারেকশন। কারেকশনের পরে, কারণ কি এরা হচ্ছে কোনো এরা কিন্তু মার্কেটের চেয়ে নিজস্ব স্টাইলেই চলে। ফ্রেন্ডস, আজকে দুটো শেয়ারের মধ্যে খুব বড় হেভি সেলিং হয়েছে। এক হচ্ছে ওয়ারি এনার্জি এবং অন্যটা হচ্ছে প্রিমিয়ার এনার্জি। এবারে এর পেছনে কারণ কি, না ট্রাম্প যে নতুন ট্যাক্স বিল পাস করালো কালকে সেনেটে, তাতে দেখা গেছে 215, 214 ভোটে মোটামুটি কোনো রকমে টিকেছে। এরপরে কিন্তু সেটাকে পার্লামেন্টে নিয়ে আসবে। ঠিক আছে, সেখানে এই যে বিলটা পাস হচ্ছে, এর বিলের পাস হওয়ার ফলে ইউএসএ তে যে সমস্ত সাবসিডি দেওয়া হতো, বিশেষ করে রুফটপ সোলারের যে সমস্ত প্রজেক্ট ছিল, সেই সাবসিডিটা এই বিলের প্রভিশনে কিন্তু দেওয়া বন্ধ হয়ে যাবে। এবং সেই সংক্রান্ত কারা কাজকর্ম করত, ওয়ারি এনার্জি, প্রিমিয়ার এনার্জি, এই সমস্ত কোম্পানি। এবারে যেহেতু এই বিলটা পাস হচ্ছে, তাই এই সমস্ত শেয়ারে কিন্তু ধাক্কা লাগছে। আজকে প্রায় ওয়ারি এনার্জি 11% মতো পড়েছিল, আর প্রিমিয়ার এনার্জি 6% পড়েছে, কারণ সাবসিডি ওখান থেকে তুলে নেওয়া হতে পারে এই ভয়। ফ্রেন্ডস,
যেভাবে এনএসি 50, নিফটি 50, তেমনি বিএসসি 30 আছে। আমি এর আগে বলেছিলাম নিফটি 50 কোম্পানির শেয়ার গুলো বছরে দুবার সেগুলোকে কিন্তু অ্যাডজাস্ট করা, অ্যাডজাস্ট মিনস খারাপ পারফরমেন্স যাদের তা কিছু জনকে বাদ দেওয়া হয়, আবার কিছু জনকে ঢোকানো হয়। তেমনি ভাবে বিএসসি তেও একই জিনিস করা হয়। বিএসসি 30-র মধ্যেও তারাও রিজেক্ট করে। 23 জুন থেকে বিএসসির যে 30 শেয়ার ইন্ডেক্স তার মধ্যে পরিবর্তন হচ্ছে। তার মধ্যে যে দুটো শেয়ার নতুন ঢুকছে, একটা হচ্ছে টাটা গ্রুপের ট্রেন্ড, আর একটা হচ্ছে বিইএল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। এবারে কার বদলে কারা কারা বেরোচ্ছে? ইন্ডাসইন্ড ব্যাংক এবং নেসলের পরিবর্তে। ডেটটা কবে? কালকে নয়, ডেটটা কবে? 23 জুন থেকে। ক্লিয়ার? যারা মানে ট্র্যাক করেন তারা মনে রাখবেন। ফ্রেন্ডস, প্রোটিন ই গভর্নমেন্ট টেকনোলজি, দেখুন একটা শেয়ারের ভবিষ্যৎ হঠাৎ আচমকা কিভাবে পরিবর্তন হয়ে যায়। প্রথমে আমি দেখাবো এই শেয়ারের চার্ট। যদি চার্ট দেখেন, এতদিন সবকিছু ঠিক চলছিল, এবারে হঠাৎ করে তার চার্ট দেখুন, চার্ট কিভাবে একদিনে কোলাপস করে গেল। একদিন ইন দা সেন্স গত খুব সম্ভবত সোমবার থেকেই এটা হচ্ছে। কিভাবে? প্রবলেমটা কি হলো? এরা করে কি? প্রোটিন ই গভর্নমেন্ট টেকনোলজি, এরা বেসিক্যালি গভর্নমেন্টের যে সমস্ত সার্ভিস আছে, যেমন তিনটে বিজনেস। এক হচ্ছে প্যান সার্ভিস, মানে আমরা যে প্যান কার্ড অ্যাপ্লাই করি বা তার যে সার্ভিস পাই। দ্বিতীয়ত পেনশন সার্ভিস। তৃতীয়ত কেওআইসি, যেটা হয় আইডেন্টিটি, সেই সার্ভিস এরা দেয়। কিন্তু এবারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে তাদের যে কি বলে সফটওয়্যার, এবারে সেই সফটওয়্যারে এরা কিন্তু বহু কাজকর্ম করত। এবারে বর্তমান যেটা হয়েছে প্যান 2.0-র আন্ডারে, এবারে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম নিচ্ছে। যে প্রোগ্রাম কোনো একটা পার্টিকুলার কোম্পানির কাছ থেকে তারা কিন্তু সেই জিনিসটা মানে নিচ্ছে। যার জন্য কি হচ্ছে, ওখানে যে পার্ট সার্ভিস ছিল, সেই পার্ট সার্ভিস গুলো দেওয়ার যে সমস্ত কোম্পানি সার্ভিস দিত তাদের আর দরকার নেই। অ্যাজ এ রেজাল্ট প্রোটিন ই গভর্নমেন্ট টেকনোলজি তারা কিন্তু সেই টেন্ডারের বাইরে বেরিয়ে গেছে। কিন্তু এবং যার জন্য তাদের রেভিনিউ কম হবে। এইরকম একটা অবস্থাতে শেয়ারটা প্রায় ক্র্যাশ করেছে, প্রায় 30-40% মতো। বাট আজকে তার ম্যানেজমেন্ট বলেছে যে আমরা যাই হোক না কেন, আমাদের যে কোর বিজনেস সেটা কিন্তু 10 থেকে 12% সিএজিআর হারে গ্রো করবে। মিনস মার্কেটে অন্যান্য বিজনেসের তুলনায় আমরা অনেকটা স্টেবল থাকবো। এবারে প্যান সার্ভিস, পেনশন সার্ভিস এবং আইডেন্টিটি সার্ভিস যেটা চলছিল সেটা চলতে থাকবে, এবং কোম্পানি expanding into new digital identity and API service, expecting growth this year after launching them late last year। এর মধ্যে এগ্রিকালচার থেকে শুরু করে আরো অন্যান্য সেক্টরে তারা কিন্তু করবে। তো শেয়ারটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম ভ্যালুয়েশনে চলে এসছে। রিস্কি ইনভেস্টার সেটাকে স্টাডি করতে পারেন। ক্লিয়ার? ফ্রেন্ড, আজকে দিল্লিতে নর্থ ইস্টের ব্যাপারে একটা ইনভেস্টার সাবমিট শুরু হয়েছে, এবং সেই সাবমিটে আজকে মুকেশ আম্বানি মিনস রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যে ম্যানেজিং ডাইরেক্টর, সে বলেছে তারা আগামী 5 বছর ধরে নর্থ ইস্টে 75,000 কোটি টাকা ইনভেস্ট করবে। গৌতম আদানি অ্যানাউন্স করেছে তারা প্রায় 50,000 কোটি টাকা ইনভেস্ট করবে। সব মিলিয়ে এটাই হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রায় 1,25,000 কোটি টাকা। রিলায়েন্স যে ফিল্ডে তার ইনভেস্টমেন্ট গুলো করবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে জিও 5G অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নাম্বার 1। এনহ্যান্সিং ফার্মার্স ইনকাম, ফার্মার্সদের ইনকাম বৃদ্ধির ক্ষেত্রে তারা কিন্তু কাজকর্ম করবে। কে? রিলায়েন্স। ইনভেস্টিং ইন সোলার এনার্জি, মিনস সোলার এনার্জি নর্থ ইস্টে যাতে বেশি বেশি পাওয়া যায়
সে ব্যাপারে তারা কিন্তু ফোকাস করবে। ইমপ্রুভিং ক্যান্সার কেয়ার, অর্থাৎ নর্থ ইস্টে ক্যান্সার কেয়ারের নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে। অ্যান্ড ডেভেলপিং অলিম্পিক লেভেল স্পোর্টস ট্রেনিং ফেসিলিটি। সুতরাং তারা এই 5টা সেক্টরকে চুজ করেছে, যে সেক্টরে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করার কথা ভেবে নিয়েছে। ফ্রেন্ডস, অনেকেই বলছিলেন 5,000 টাকার নিচের কোম্পানি। ফ্রেন্ডস, আজকে আমি আবারও রিপিট করছি, সি দিস কোম্পানি ইকো রিসাইক্লিং কোম্পানিটা হচ্ছে, এখন বুঝতে পারছেন না, বাট যখন আপনারা তো এত তাড়াতাড়ি বুঝতে চান না, মার্কেট যখন উপরে যাবে তখনই বুঝতে চেষ্টা করবেন। মাত্র 1285 কোটি টাকার কোম্পানি, কিন্তু এই কোম্পানির যে বিজনেস, এর যে পোটেনশিয়াল, সেটা কিন্তু অনেক অনেক বেটার। কি করে? যত রকমের ইলেকট্রনিক্স গেজেট আছে, ফ্রেন্ডস, যুগটা হয়ে গেছে ইলেকট্রনিক্স জিনিসের। যত ইলেকট্রনিক্স গেজেট আছে, এরা কি করে? সেগুলোকে ডিস্ট্রয় করে, সেখান থেকে ভালো জিনিস বের করে এবং সেই ভালো জিনিসগুলো মার্কেটে সেল করে। তাছাড়াও গভর্নমেন্টের পলিসির এগেনস্টে এরা সার্টিফিকেট প্রোভাইড করে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকেও পয়সা পাবে। মাত্র 1285 কোটি টাকার কোম্পানি। যদি কেউ ভাবেন যে আগামী দিনের জন্য কোনো কোম্পানি, আমি বলবো এই সমস্ত কোম্পানি যার বিজনেস মডেলটা বেটার, এই সমস্ত জায়গায় কিন্তু পয়সা লাগিয়ে রাখতে পারেন। বলা যায় না আগামী 5 বছরে আপনি মাল্টি ব্যাগার রিটার্ন পেলেও পেতে পারেন। এবং যদি তার চার্টটা দেখিয়ে দিই, তাহলে ইকো রিসাইক্লিং এর যে চার্ট, শেয়ারটা কিন্তু তার বেসে ফিরে এসছে। রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে আমি যাচ্ছি সে জায়গায়, বাট আমি কিন্তু রেজাল্ট নিয়ে বর্তমানে এই কোম্পানির আমি কতটা কনসার্ন নয়। আমি কিন্তু যেভাবে চার্টে কারেকশন দিয়েছে সেই ভিত্তিতে আমি কিন্তু সেই চার্ট দেখে কিন্তু ইনভেস্টমেন্ট করছি। আর যদি রেজাল্টের কথা দেখি, রেজাল্ট এখন বোধহয় হয়তো আসেনি, ডিসেম্বর কোয়ার্টার এখনো রেজাল্ট আসেনি, বাট এর ভবিষ্যৎ আপনি নিশ্চিন্তে ভাবতে পারেন যে এই সমস্ত কোম্পানির ভবিষ্যৎ এত সহজে, খুবই ছোট কোম্পানি, কিন্তু যে বিজনেসটা করে এই বিজনেসের ভবিষ্যৎ খুবই ভালো। সুতরাং এটাকে কিন্তু স্টাডি করতে পারেন, স্টাডি করে দেখতে পারেন যারা ভবিষ্যতের জন্য কোনো ছোট কোম্পানির কথা ভাবছেন। মাত্র 1200-1300 কোটি টাকার কোম্পানি। এটার মানে এই নয় যে আপনারা কিনে নেবেন আমার কথা শুনে, কারণ এটা হচ্ছে কেবলমাত্র স্টাডি পারপাসে আপনারা যারা বলেছিলেন তাদের জন্যই কিন্তু এই সাজেশন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ডিআইআইএফআই ডাটা এসছে আজকে, দেখুন ডিআইআই প্রায় 300 কোটি টাকার বাই করেছে, আবার এফআইআই 1795 কোটি টাকার বাই করেছে। এফআইআই কি করতে চাইছে বোঝা যাচ্ছে না, একদিন বাই একদিন সেল, একদিন বাই একদিন সেল, খুব কনফিউজ করছে। যাই হোক, দুজনে মিলে আজকে প্রায় 2100 কোটি টাকার বাই করেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের